নির্দেশেও থোড়াই কেয়ার। প্রশান্ত বর্মনের কথা বলছি। ডেডলাইন পেরিয়ে গিয়েছে, ডেডলাইন পেরিয়ে যাওয়ার পরেও বেপাত্তা প্রশান্ত বর্মন। আজ বেলা 12টার মধ্যে হাজিরার নির্দেশ বিধাননগর কোর্টে। আত্মসমর্পণের নির্দেশ দেয় শীর্ষ আদালত। ডেডলাইন পেরিয়ে গেলেও আদালতে গড় হাজির ভিডিও। আত্মসমর্পণ না করলে গ্রেফতারের প্রস্তুতি পুলিশের। কথা বলবো, অনুপ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অনুপ, 22শে ডিসেম্বর 2025 যখন হাইকোর্টে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায়, তারপর থেকে আজ অবধি যদি কাউন্ট করি তাহলে 1 মাসের বেশি সময় অতিক্রান্ত। কোথায় ভিডিও প্রশান্ত বর্মন কেউ জানে না। আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কিন্তু তারপরেও বেপাত্তা। হ্যাঁ, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশের পরে কিন্তু এখনো বেপাত্তা বিডিও প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু রীতিমতো অমান্য করছেন, এমনটাই বলা চলে। তার কারণ বিডিও প্রশান্ত বর্মনকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছিল শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ করার কথা, কিন্তু এখনো পর্যন্ত তিনি গড়হাজির রয়েছেন এবং নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে। এখনো তিনি একেবারে বিধাননগর যে আদালত, সেখানে এসে আত্মসমর্পণ করলেন না। তার বিরুদ্ধে পরবর্তী যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে। তার কারণ হিসাবে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু স্বপন কামিল্লা যে খুনের ঘটনা, সেই ঘটনায় যে হাইকোর্টে তিনি দ্বারস্থ হয়েছিলেন, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েও কিন্তু থোড়াই কেয়ার করছেন। এখনো পর্যন্ত নির্ধারিত সময় পার হয়ে যাচ্ছে, তিনি গড়হাজির রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী কি পদক্ষেপ, সেগুলো পুলিশ পরবর্তী সময় জানাবে। কিন্তু তিনি কোথায় আছেন, এই গোটা বিষয় কিন্তু ধোঁয়াশার মধ্যে রেখেছেন। আজকে বলা হচ্ছিল তাকে সুপ্রিম কোর্টে শুক্রবারের মধ্যে হাজির হতে হবে, আত্মসমর্পণ করতে হবে, কিন্তু দেখা গেল নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে। বিডিও প্রশান্ত বর্মন তিনি গড়হাজির রয়েছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু অমান্য করছেন। পরবর্তী সিদ্ধান্ত পুলিশের পক্ষ থেকে যে নির্দেশ অমান্য করলেন, এগুলো কিন্তু কোর্টে সাবমিটও করা হবে। বেশ। 19শে জানুয়ারি সোমবার সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। ডেডলাইন শুক্রবার। শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। প্রশান্ত বর্মনের গতিবিধির উপর নজর রাখছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন তিনি ভিন রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছেন। তার ছক দেশ ছেড়ে পালানোর। তাহলে কি প্রশান্ত বর্মন শুক্রবার আত্মসমর্পণ করবেন না? না করলে তাকে গ্রেপ্তার করার সুযোগ পাবে পুলিশ। গত 30শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। প্রশান্ত বর্মন তখন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেন প্রশান্ত। ষড়যন্ত্রের শিকার বলে বারবার দাবি করেন। বারাসত জেলা আদালত থেকে কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যেতে বাকি রাখেননি। কিন্তু এত কিছু করেও কোনো লাভ হয়নি। প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সোমবারের সেই শুনানিতে প্রশান্ত বর্মনের আইনজীবী বলেন, সোনা ব্যবসায়ী খুনের দিন প্রশান্ত বর্মন সেখানে ছিলেন না। রাজ্যের আইনজীবী তখন বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে ঘটনাস্থলে প্রশান্ত বর্মন ছিলেন। তার সরকারি গাড়িতে দুজনকে তোলেন, তাদের নিয়ে যান নিউ টাউনের বহুতলে। সেখানে দুজনকে অত্যাচার করা হয়। একজন মারা যান, একজন আহত হন। প্রশান্ত বর্মন তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন। এরপরেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় শুক্রবারের মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতেই হবে। এই নির্দেশের পরের দিনই অর্থাৎ গত মঙ্গলবার রাজগঞ্জের বিডিওর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় প্রশান্ত বর্মনকে। এবার তিনি কি করবেন, অপেক্ষার কয়েক ঘন্টার। নিউজ 18 বাংলা। আশুতোষ কলেজের ছবি আপনারা দেখছেন। সরস্বতী বন্দনায় মমতা বন্দ্যোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে আশুতোষ কলেজের সরস্বতী পুজোয়। মমতা বন্দ্যোপাধ্যায়, প্রীতি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, কি চলছে সেখানে, কি দেখতে পাচ্ছ? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় যোগমায়া দেবী কলেজের ছাত্রী ছিলেন এবং নিজের কলেজ পরিদর্শনে কার্যত এসেছেন এবং হলুদ শাড়ি এবং মিষ্টি তিনি নিয়ে এসেছেন। স্বাভাবিকভাবেই এখন যারা কলেজের ছাত্রী রয়েছেন তারা কিন্তু অত্যন্ত এক্সাইটেড হয়ে গেছেন তাকে দেখতে পেয়ে। তাকে দেখে স্লোগানিং শুরু হয় এবং জয় বাংলা জয় বাংলা বলে চিৎকার শুরু হয় এবং ছাত্রছাত্রীরা তাকে পেয়ে আপ্লুত। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলুদ শাড়ি এবং মিষ্টি নিয়ে এসে একেবারে সরস্বতী যে প্রতিমা, সেই প্রতিমার একেবারে পায়ে দেন তিনি একেবারে। অন্যদিকে ছবি তোমাকে দেখাচ্ছি যে তাকে ঘিরে আপাতত ছবি তোলার যে পর্ব, সেই ছবি তোলার পর্ব চলছে
এবং যে সেলিব্রেশন সেই সেলিব্রেশন কিন্তু আপনারা যোগমায়া দেবী কলেজে রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি এখানে এসে উপস্থিত হয়েছেন। একসময় তিনি এই কলেজে পড়তেন, কলেজের ছাত্রী ছিলেন, সেখানে গিয়ে সিনিয়র হিসেবেও তিনি কিন্তু আজকে এখানে এসেছেন এবং এখানকার বর্তমান যারা ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা যারা এখানে এখনো কর্মরত রয়েছেন পড়াশোনা করার, তারাও কিন্তু খুব এক্সাইটেড মুখ্যমন্ত্রীকে পেয়ে এবং মুখ্যমন্ত্রীকে ঘিরে এখনো কিন্তু যে সেলিব্রেশন পর্ব সেই সেলিব্রেশন পর্ব চলছে। রুমেলা। বেশ, আশুতোষ কলেজের ছবি আপনারা দেখছেন। আপনারা জানেন যে যোগমায়া দেবী কলেজেই যোগমায়া দেবী কলেজেই সেখানে পড়াশোনা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই নিজের কলেজে সরস্বতী পুজোয় পৌঁছে গিয়েছেন তিনি হাতে মিষ্টি এবং হলুদ শাড়ি নিয়ে। আশুতোষ কলেজের সরস্বতী পুজোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি প্রীতি জানাচ্ছিলেন যে হাতে মিষ্টি এবং হলুদ শাড়ি নিয়ে তিনি সেখানে ঢোকে। বাণী বন্দনায় গোটা রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন আশুতোষ কলেজে। কলেজের তরফ থেকে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়া হলো, উত্তরীয় পরিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হলো। সরস্বতী বন্দনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও চলে যাই, প্রতিনিধি প্রীতি রয়েছেন আমাদের সঙ্গে। প্রীতি, কলেজের সিনিয়র হিসেবে মুখ্যমন্ত্রী একেবারে এসেছিলেন কলেজে হলুদ শাড়ি হাতে নিয়ে মায়ের জন্য, তার সঙ্গে মিষ্টি। সেই মিষ্টি এবং হলুদ শাড়ি যে সরস্বতী প্রতিমা, সেই সরস্বতী প্রতিমাকে অর্পণ করা হলো এবং তার পরবর্তীতে কলেজের তরফে তাকে সংবর্ধনা দেওয়া হলো। কলেজের ছাত্রছাত্রীরা যারা রয়েছেন একেবারে মহিলা থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে পড়ুয়ারা সকলে মিলে কিন্তু একেবারে মুখ্যমন্ত্রীকে ঘিরে জয়ধ্বনি স্লোগান দিলেন এবং আপাতত কিছুক্ষণ হলো মুখ্যমন্ত্রী বেরিয়ে গেলেন এবং তার আগে সকলের সঙ্গে একেবারে বিনিময় করলেন এবং তিনি কিন্তু সকলের সঙ্গে কথা বললেন হাসি মুখে একেবারে বেরিয়ে গেলেন। বেশ, যোগমায়া দেবীর পর তার নিজের কলেজ যোগমায়া দেবী থেকে বেরিয়ে আশুতোষের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ একেবারেই কলেজের সিনিয়র হয়ে তিনি সেখানে এসেছেন সরস্বতীর জন্য, মা সরস্বতীর জন্য সেখানে হলুদ শাড়ি মিষ্টি নিয়ে এসেছেন তিনি। নিউজ ফ্ল্যাশ নিবেদন। গাছে কোপ পড়ার ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছে গাছ। এই গাছ 1-2 বছরের তো নয়, অনুমতি ছাড়াই 700 বছরের এই মেহগনি গাছ, তাতে কোপ পড়েছে। চুচুড়ার ষণ্ডেশ্বর তলার ঘটনা। গাছ কাটা নিয়ে ব্যাপক বিতর্ক, বন দপ্তরকে না জানিয়ে গাছের ডাল কাটার অভিযোগ এবং সেই ডাল কাটা বন্ধ করতে আসে খবর পেয়েই বন দপ্তর। বাড়িটাতে ড্যাম ভরে যাচ্ছে, কি অবস্থা আমাদের এই পার্ক আপনারা এক কাজ করুন, একটা দরখাস্ত একটা লিখুন, এখানকার চেয়ারম্যানকে একটা দেবেন, কপি প্রেরণ করা হইলো হুগলি চুচুড়া পৌরসভা। এই যে সেই প্রসিডিওরের বাইরে আপনার চলে গেছে, এইটা হচ্ছে। এবার এটা কি মনে শুনুন, মানে মানুষ মরে যাচ্ছিল অটোমেটিক, আপনি সেটা শুনুন। একটা গাছকে রক্ষা করতে হবে, একটা গাছ দেখতে হবে যে একটা গাছ থেকে যাতে মানুষের বা কোনো বাড়ির হয়তো উপরে পড়লে সেটা বাড়িটার হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু সেটাকে রক্ষা করতে হবে। একটা মানুষ প্রাণহানি হোক সেটা আমরা শুনুন না, আমি অন্যান্য ক্ষেত্রে আমি শুনুন প্রসিডিওরটা আমরা বলছি এটা,
এইটার ক্ষেত্রে কি প্রসিডিওর হয়েছে বা কি হয়েছে, কার অ্যাক্সিডেন্ট ঘটেছে সেটা আমি যাচ্ছি না। আমাদের যেটা প্রসিডিওর, ফরেস্ট ডিপার্টমেন্টের যেটা প্রসিডিওর, সেটা আপনাদেরকে জানালাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এত বছরের পুরনো একটা গাছ কার পারমিশনে কাটা হচ্ছে? কথা বলবো, সোমনাথ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সোমনাথ, শোনা যাচ্ছে? মন্দির কমিটি যদিও দাবি করছে গাছটি বিপজ্জনক অবস্থায় রয়েছে, কিন্তু তবুও অনুমতি ছাড়া এরম ভাবে কি গাছ কাটা যায়? যদি অনুমতি পাওয়া হয়ে থাকে তাহলে কে দিল অনুমতি? চুচুড়ার ষণ্ডেশ্বর তলায় গাছ কাটা নিয়ে বিতর্ক, বন দপ্তরকে না জানিয়ে গাছের ডাল কাটার অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, কে অনুমতি দিয়েছে এই গাছ কাটার? দেখো রুমেলা, এই গাছ কাটার জন্য কেউ অনুমতি ছাড়াই এই গাছ কাটা হচ্ছিল। গাছের যে পরিমাণ, যারা ক্লাবের সদস্য এবং কমিটির যারা সদস্যরা রয়েছে, পুজো কমিটির যারা সদস্যরা রয়েছে, মন্দির কমিটির সদস্য, তারা জানাচ্ছে যে এই যে গাছ, মেহগনি গাছ, সেই গাছ নাকি ফোকরা হয়ে গেছিল, ভেতরে ডালগুলো ফোকরা হয়ে গেছিল, সেই কারণে কাটা হচ্ছিল। কিন্তু হঠাৎ তার এই খবর পেয়ে বিজেপি যারা ওখানকার স্থানীয় যারা বিজেপি সদস্যরা রয়েছে, তারা ওখানে গেছিল, বিজেপি কর্মীরা তারা ওখানে গিয়ে এই গাছ কাটা আটকায়। এবং যারা বন দপ্তর রয়েছে, বন দপ্তরের খবর দেয়, বন দপ্তরে যারা আধিকারিক তারা ঘটনাস্থলে আসেন এবং এসে এই যে মেহগনি গাছ, এই গাছে গাজনের সময় শিব দুর্গার যে শিব পার্বতীর এখানে বিয়ে হয় এবং পুজো দেয়, এবং আবেগ, ওই স্থানীয়দের আবেগ জড়িয়ে আছে এই গাছের। যে পরিমাণে গাছ কাটার কথা তার থেকে অনেকটা পরিমাণে গাছের ডাল, মোটা মোটা ডাল কাটা হচ্ছে। এতেই এলাকা যারা বাসিন্দা তারা মুখ না খুলতে পারলেও সবার সামনে, কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছে যে এই গাছ যে পরিমাণে কাটা হচ্ছে, তারা তাদের একটা সঙ্গে থাকো সোমনাথ। একবার মন্দির কমিটি কি বলছে শুনেন। মোটামুটি ঘাটের ভেতরে সব মর্যাগুলো নষ্ট হয়ে যায়, প্রায় কোনো ঝড় নেই, জল নেই, গাছ ভেঙে পড়ে যাচ্ছে। মন্দির কমিটি এবং লোকাল লোক সবাই একত্রে গিয়ে করে যে গাছটাকে কিভাবে করা যায়। এটা তো এরকম পড়ছে যে কোনো মুহূর্তে ধরুন আজকে আমরা গাছটাকে কাটবো, যদি না কাটি, যদি কারোর ঘাড়ে এসে পড়লো, কেউ মারা গেল, তখন লাইবিলিটি কিন্তু কমিটি এবং আমার ক্লাব বলুন এদের প্রতি দায়িত্ব বর্তাবে। তখন কিন্তু আর কোনো লোকে এসে বলবে না যে কেন তোমরা, তখনই এসে বলবে ওরা এসে যে গাছটা তোমার কাটনি কেন। আমরা 12,000 টাকা খরচ করে গাছটাকে কাটাচ্ছি, আমরা ডালগুলোকে ছাটাচ্ছি, কারণ ডাল না ছাড়লে গাছের যে পরিস্থিতি যে কোনো মুহূর্তে আবার বিপদ হবে। সোমনাথের কাছে যাব। সোমনাথ, মন্দির কমিটি বলছে গাছটা বিপজ্জনক অবস্থায় রয়েছে, তার মানে দুর্ঘটনা ঘটতে পারে। যদি কোনো গাছ বিপজ্জনক অবস্থায় থাকে তাহলে সবার আগে ইনফর্ম হওয়ার কথা কাদের? বন দপ্তরের। কিন্তু বন দপ্তর এসে তো গাছ কাটা বন্ধ করে দিল, তার মানে তারাও ইনফর্ম ছিল না। হ্যাঁ, সেটাই। যখন তাদের প্রশ্ন করা হয়, যে কমিটির যারা সদস্য তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা বন দপ্তরে কোনো পারমিশন নিয়েছিলেন, কিন্তু তারা বিষয়টা বলে যে বন দপ্তরে কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, আমরা এখানে কমিটির মধ্যেই যে মন্দির এলাকার মধ্যেই গাছটা রয়েছে সেই কারণে গাছের ডাল কাটা হচ্ছে, গাছ কাটা হয়নি। আমরা পুজো দিয়েছি, যাতে গাছ কাটার জন্য যে পুজো দেওয়া দরকার, পুজো দিয়ে সেই কারণে আমরা গাছটা সবকিছু নিয়ম মেনে আমরা কাটছি। কিন্তু যে বন দপ্তরকে তারা পারমিশন নেওয়া দরকার, সেই বন দপ্তরকে বুড় আঙুল দেখিয়ে তারা গাছ কাটে যাচ্ছে। গাছের ডাল কাটার নাম করে যে পরিমাণে গাছের বড় বড় অংশ কাটা হয়েছে, সেটাই যে ডালপালা, যে মোটা মোটা ডাল যে কাটা হয়েছে, গাছকে পুরো ন্যাড়া করে দেওয়া হয়েছে। এবং মন্দিরের পাশে আরেকটি বট গাছ রয়েছে, সেটাকেও কাটা হয়েছে, যে রোদ ঢুকছে না, আলো ঢুকছে না, তাদের অজুহাত এটাই যে রোদ ঢুকছে না, আলো ঢুকছে না, এইভাবেই তারা গাছ কেটে গেছে। সেই কারণে বন দপ্তরে যারা আধিকারিক তারা আসেন এবং এসে তারা ছবি তোলেন এবং তাদের জরিমানা করা হয়, জরিমানা করে তাদের ছবি তুলে নিয়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য বলে দিয়ে যায়। বেশ, আমরা এসে যেটা যা দেখলাম, এখানে গাছ কাটা হয়নি, আমরা যেটা দেখলাম যে বাঁশ কাটা হয়েছে। সেটা রেঞ্জ অফিসারের কাছ থেকে যেতে হবে, আমাদের ফর্ম আছে, সেই ফর্মগুলো ফিল আপ করতে হবে, করে ওখানে জমা দিতে হবে, এবং সরকারি দুটো অ্যাপ্লিকেশন ফিজ একটা গভর্নমেন্টের ঘরে জমা দিতে হয়। তারপরে গাছটা কাটতে গেলে তার একটা সিকিউরিটি মানি সেটা জমা দিতে হয়। অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা এলাকাবাসী হিসেবে যখন জানতে পারলাম যে এখানে যে 700 বছরের এই ইতিহাস যে গাছটি বহন করছে,
যে গাছ ছাঁটা হয়েছে। ছাঁটা মানে তো সে এদের পরিভাষায় আমরা জানলাম 60 সেন্টিমিটার রেডিয়াস হলে সেটাকে ছাঁটা বলে। এটা তো প্রায় 2 ফুটের কাছাকাছি রেডিয়াস, এত বড় তো কাটা যায় না। এদের বক্তব্য আমরা জানিয়েছি। কাকে জানিয়েছি? আমরা কাউন্সিলরকে জানিয়েছি, আমরা বিধায়ককে জানিয়েছি, এবং এই গাছকে রক্ষণাবেক্ষণ করবার জন্য যেটুকু চেষ্টা করা উচিত সেটুকু আমরা করব। পুরনো গাছ কাটুক আর যে গাছই কাটুক না কেন, অবশ্যই সেটা বন দপ্তরের পারমিশন নিয়ে করা উচিত। তবে এটা ওরা, আমি যতটুকু খবর পেয়েছি, ওখানকার মানুষ বা কমিটি আমাদের ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছিল। ভাইস চেয়ারম্যানও বলেছিল বিপজ্জনক ডাল যেটা মানুষের বিপদ হতে পারে সেটা তোমরা ছাড়তে পারো, কিন্তু ওরা হয়তো পারমিশন না নিয়ে করে ফেলেছে। বিপজ্জনক ডালটাকে খালি ছাড়তে হবে, আর মানুষও বাঁচবে। এটাই স্বাভাবিক একটা প্রক্রিয়া। এগুলোকে নিয়ে অযথা জটিলতা বাড়িয়ে লাভ নেই। শুধু এইটুকুন বলবো, পদ্ধতি মেনে সবকিছু করাই ভালো। আজ ইটাহারে শুনানি কেন্দ্রে কড়া নিরাপত্তা। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগে গতকাল ধুন্ধুমার ইটাহার হাই স্কুলে আজ শুনানিতে লম্বা লাইন। কড়া পুলিশি নিরাপত্তায় চলছে শুনানি। স্কুলে একদিকে শুনানি, অন্যদিকে সরস্বতী পুজো। গতকাল এখানেই সেই ছবি আমরা দেখেছি। সেই ইটাহার হাই স্কুলে আজ শুনানিতে লম্বা লাইন। গতকাল ধুন্ধুমার ছবি, হাতে বাঁশ লাঠি নিয়ে দেদার ভাঙচুর। শুনানি কেন্দ্রের বাইরে চলে তাণ্ডব। আর সেখানে স্কুলে একদিকে যখন চলছে শুনানি, অন্যদিকে তখন চলছে সরস্বতী পুজো। কাজ শুরু হয়েছে। কালকে এখানে একটা লোক বাড়ি হচ্ছে এখানে মুরালি বগলে, কালকে ওর হিয়ারিং ছিল, কাগজপত্র দেখাতে গিয়ে ওই একটা কাগজ ছিল না, কি ডকুমেন্ট ছিল না বলছিল। এখানে বলার পরে বাড়িতে পাই না, পাওয়ার পরে টেনশনে ও আত্মহত্যা করেছিল। কালকে ফাঁসি লাগায় মারা গেছে। ভাঙচুর হয়েছিল বলতে ওখানকার ওদেরই পাড়ারই, ঠিক আছে, 2-3টা ছেলে আসে, ডাং লাঠি নিয়ে আসে, ওই চেয়ার টিয়ার ভেঙে দেয়। কাউকে ওইরকম মারামারি করেনি, কাউকে কোনো স্টাফকেও মারেনি, কোনো কিছু করেনি। ওই চেয়ার টিয়ার ভেঙেছে। হ্যাঁ, তারপর তো কাজ বন্ধ থাকে, সব স্টাফ চলে যায়, যে কাজ করবো না এভাবে বলে। তারপর আমাদের বিধায়ক আসে এখানে, আসে চালু করে দেয় কাজ। কালকে সারাদিন কাজ হয়েছে, ভালোভাবে হয়েছে। এখন শান্তশিষ্ট ভাবে ভালো আছে সব। এসআইআর আতঙ্কে মৃত্যুর পরেই এই শুনানি কেন্দ্রে তাণ্ডব চালানো হয়েছিল, এবং সেই আতঙ্কে কিন্তু যারা নির্বাচন আধিকারিকরা ছিল তারাও কিন্তু এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। তবে সেই তাণ্ডবের পর আজ কিন্তু ছন্দে ফিরেছে এই ইটাহার হাই স্কুল শুনানি কেন্দ্রে। তুমি দেখতেই পাচ্ছ যে সকাল থেকে লম্বা লাইন, আর সেখানে শান্তিপ্রিয়ভাবে কিন্তু কাজ শুরু হয়েছে। আর বাড়তি পুলিশ প্রশাসন নজর দেওয়া হয়েছে এই শুনানি কেন্দ্রে, যেন পুনরায় কোনো রকম ভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য রাখছে ইটাহার থানা পুলিশ প্রশাসন। এবং যে আর সেই কারণেই কিন্তু এখান থেকে লম্বা লাইন, একদিকে যেমন মহিলাদের লম্বা লাইন, অন্যদিকে ছেলেদের লম্বা লাইন। একের পর এক পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে কিন্তু তারা হিয়ারিং করছে এখানকার আম জনতা। ইটাহার থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা। হিরণ চট্টোপাধ্যায়ের স্ত্রীর অভিযোগে মামলা রুজু আনন্দপুর থানার পুলিশের। হিরণের বিরুদ্ধে অভিযোগ অনিন্দিতা চট্টোপাধ্যায় স্ত্রীর উপর মানসিক শারীরিক নিগ্রহের অভিযোগ। কথা বলবো, প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, দেখো, একেবারেই অনিন্দিতা চট্টোপাধ্যায় যে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তারই পরিপ্রেক্ষিতে এবার মামলা রুজু করলো আনন্দপুর থানার পুলিশ। বিএনএস এর 82+1, 85 এবং 54 ধারায় মামলা রুজু করা হয়েছে। মূলত স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক নিগ্রহ সহ বিবাহিত সম্পর্কে থাকাকালীন অবৈধভাবে কিভাবে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং তার স্ত্রী যেটা লিখিত অভিযোগ করেছেন যে তার উপরে বিগত বেশ কয়েক বছর ধরে মানসিক এবং শারীরিক নিগ্রহ করা হতো। এই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আনন্দপুর থানার পুলিশ হিরণ চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী ঋতিকা গিরি দুজনের বিরুদ্ধেই কিন্তু মামলা রুজু করলো। বেশ।